5 দিনে এই নিয়ে দুবার একেবারে হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম করে করে আক্রমণ করলেন জনপ্রতিনিধিদের, শুধু তাই নয়, আক্রমণ শানালেন কিন্তু সরকারি আধিকারিকদের এবং বাদ পড়লেন না পুলিশ কর্মীরাও। তাহলে কি 2026-এর আগে অশনি সংকেত দেখছেন মুখ্যমন্ত্রী? এই প্রশ্ন উঠছে। আলোচনা করব যারা রয়েছেন, প্রথমেই পরিচয় করিয়ে দেবো। দেবনারায়ণ সরকার রয়েছেন অর্চনা মজুমদার, চয়ন ভট্টাচার্য এবং অধ্যাপক রবীন্দ্রনাথ ভট্টাচার্য। সবাইকে স্বাগত জানাই আলোচনায়। শুরুতেই আপনাদের দেখাবো লোকসভা ভোটে তৃণমূলের থেকে মুখ ফিরিয়েছেন শহুরে মানুষের একটা বড় অংশ। লোকসভার পুরসভা ভিত্তিক ফলাফলে অনেক পুরো এলাকাতেই এগিয়ে রয়েছে বিজেপি। আর এই পরিস্থিতিতেই সোমবার পুরপ্রধান, মন্ত্রী ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রীর অগ্নিশর্মা রূপ দেখা গেল। অনেক কাঁচা রাস্তা এখনো রয়ে গেছে। কেন রয়ে গেছে? কলকাতা কর্পোরেশনের আন্ডারে জাস্ট হ্যাভ এ লুক। তর্ক করার আগে নিকাশি নালা পরিষ্কারের জন্য রাজ্য সরকারের তরফ থেকে কোটি কোটি টাকা দেওয়া হলেও কাজ ঠিক হচ্ছে না। সল্লেক আমার লজ্জা লাগছে। ইচ্ছা মতো সুজিত বোস লোক বসাচ্ছে কম্পিটিশন করে। কেন কেন বাইরের লোক বসবে? এআরডি অফিসের সামনে সব এনক্রোচমেন্ট হয়ে গেছে। একটা করে চিপল লাগাচ্ছে, একটা করে বসে হচ্ছে, একটা করে চিপল লাগাচ্ছে, একটা করে বসে পড়ছে। কেন? ওয়াই সল্লেকেও ইচ্ছা মতো সুজিত বোস লোক বসাচ্ছে। কত টাকার বিনিময়ে? কারা নিয়েছে টাকা? কেন সল্লেক কর্পোরেশনের কাউন্সিলররা কাজ করে না? শর্ট সার্কিট হচ্ছে বেশি। অল্প আমি বলবো সিনসিয়ারলি দেখতে হবে। শর্ট সার্কিট তোমাদের মধ্যে পড়ে না মানে? মিউনিসিপ্যালিটিকে দেবে না। মিউনিসিপ্যালিটির সাথে একটা পাওয়ার ডিপার্টমেন্ট দেখবে। মিউনিসিপ্যালিটি যারা ময়লা তোলে না, তারা তোমার কারেন্টের শর্ট সার্কিট হচ্ছে কিনা দেখবে। তারা তো টাকা খেতে ব্যস্ত। শিলিগুড়িতেও ডাবগ্রাম ফুলবাড়ি তার মানে উদাহরণ। এবং আই এম সরি, ওখানে একটা ল্যান্ড মাফিয়া গ্রুপ তৈরি হয়েছে। হঠাৎ করে রবি ঘোষ একদিন অ্যানাউন্স করে দিল কোচবিহারে ট্যাক্স বাড়ানো হলো। তুমি কি ভাই ট্যাক্স বাড়ানো? কোন মিউনিসিপ্যালিটি সরকারের পারমিশন ছাড়া ট্যাক্স বাড়াতে পারবেন না। এটা আপনার করে খাওয়ার জায়গা নয়। আলোচনায় আসবো। আমি দেবনারায়ণবাবুকে দিয়ে শুরু করবো। দেবনারায়ণবাবু, অভিযোগ কিন্তু বিরোধীদের নয় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু যে কাল বলেছেন এমনটা নয়। বৃহস্পতিবার দিন যে বৈঠক করেছিলেন সেখানে কিন্তু তিনি এই জমি দখল রুখতে 4 জনের একটা কমিটি গঠন করে দিয়েছিলেন। শনিবার আমরা দেখেছিলাম যে দুদল তৃণমূল কাউন্সিলরের অনুগামী মারামারি রক্তারক্তির ঘটনায় 2 জন কাউন্সিলরকে শোকজ করেছে তৃণমূল কংগ্রেস ডিসিপ্লিনারি কমিটি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। একটা সরকার 13 বছর ধরে চলছে, কলকাতা পুরসভা তাদের দখলে রয়েছে, তারপরও একের পর এক তোলাবাজি কাটমানি বন্ধ করতে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক প্রধানকে হুঁশিয়ারি দিতে হবে কেন? এটা প্রথম কথা। এবং দ্বিতীয় কথা, হুঁশিয়ারি যদি দিচ্ছেন, শুধু হুঁশিয়ারিতেই থামছেন কেন? ব্যবস্থা যখন হচ্ছে না 13 বছর ধরে, তাহলে শাস্তিমূলক ব্যবস্থা কেন নয়? লিও টলস্টয় তার বিখ্যাত উপন্যাস আন্না কারেনিনায় বলেছিল, ইফ ইউ লুক ফর পারফেকশন ইউ উইল নেভার বি কন্টেন্ট। আপনি যদি সম্পূর্ণ ত্রুটিহীনতা কল্পনা করেন, আশা করেন, কখন সন্তুষ্ট হতে পারবেন না। কেউ কখনো হতে পারে না। এটা রাজধর্ম, স্টাইল অফ ফাংশনিং ওনার। আজকে থেকে না, যবে থেকে কোনো ত্রুটি কিছু দেখলে উনি এইভাবেই বলেন। এইটাকে বলে রাজধর্ম। এবং এই যে তোমরা বলছো 2019-এ আরও অবস্থা খারাপ ছিল। আমি এখান থেকে খবরের কাগজ দেখছি, একটা পত্রিকায় বেরিয়েছিল 2019-এ এই কলকাতার 56টা পুরুষ মানে ওয়ার্ড খারাপ করেছিল। আবার 2021-এ গিয়ে মাত্র 12টা, তার প্রায় 70%। মমতা বন্দ্যোপাধ্যায় জনসেবা করার কথা বলছেন, আরো খারাপ জনপ্রতিনিধিদের জনসেবা করার কথা বলছেন। তারা জনসেবা করছেন না। গত 13 বছর ধরে জনসেবা হয়নি, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, বিরোধীরা নয়। তার ক্রিমিনোলজিক্যাল ফাংশনিং এইটাই, এক একজনের ফাংশনিং এই থাকে। এইটাই রাজধর্ম। দেখান, সবক শেখান এবং সেটাকে রিভাইভ করেন। আজকে যদি বলেন যে 19-এ সবক তো শিখছে না, জনপ্রতিনিধিরা কি সবক শিখছেন বলে আপনার মনে হয়? একজন করে বিধায়ক কাউন্সিলরদের নাম করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললাম, শোনো, ইফ ইউ লুক ফর পারফেকশন ইউ উইল নেভার বি কন্টেন্ট। পরিপূর্ণতা কখনো কোনো রাজ্য পারে না, কোনো রাষ্ট্র পারে না, সারা বিশ্ব পারে না। কিছু না কিছু ত্রুটি থাকবে। কিছু ত্রুটি নয়, সরকারি জমি এনক্রোচ হয়ে যাচ্ছে, সরকারি জমি জবরদখল হয়ে যাচ্ছে, বেসরকারি সংস্থাকে দিয়ে দেওয়া হচ্ছে। এটা ত্রুটি সামান্য নয়। না, এই করে। শোনো, 11 কোটি মানুষ, একটা বড় রাজ্য,
এই সমস্ত জায়গায় কম বেশি হয়। সুতরাং আজকে পশ্চিমবঙ্গে হচ্ছে তা নয়, এইটাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ফাংশনিং, রাজধর্ম পালন। বেশ, রাজধর্ম পালন করছেন মুখ্যমন্ত্রী, কিন্তু অর্চনাদি এই রাজধর্ম পালনটা কি খুব একটা টাইমিং এর ব্যাপার? তার কারণ ঠিক লোকসভা নির্বাচন শেষ হলো, আমরা যদি পরিসংখ্যান দেখি, কলকাতা পুরসভা যার মধ্যে 144টা ওয়ার্ড, যেখানে 48টা ওয়ার্ডে লিড নিয়েছে বিজেপি, রাজ্যে 121টা পুরসভা যার মধ্যে 67টাতে লিড নিয়েছে বিজেপি। কোথাও এটাই কি কারণ রাজধর্মের এই যে কড়া বার্তা তার? 2019-এ আরো খারাপ। আচ্ছা, দেখুন, তার কাউন্সিলররা এখন স্কোয়ার ফিট কাউন্সিলরে পরিণত হয়েছে। জলাজমি ভরিয়ে মানুষের গলা বন্ধ করে যে দুর্নীতির প্রশ্নে আজকে ভোট হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অশনি সংকেত দেখতে পাচ্ছেন 26-এর জন্য। তিনি যেভাবে দেখছেন বিজেপি কানায় কানায়, আমরা ভোট মানে সিট কম জিতেছি কিন্তু আমাদের ভোট বেড়েছে। আপনি যে পরিসংখ্যান দিলেন, পুরসভায় আমরা 70টা বিজেপির ওয়ার্ডে জিতেছি। আমাদের সব জায়গায় মিলে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন তার দলের লোকেদের, এই যে এক্ষুনি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় কত টাকার বিনিময়, অর্থাৎ তিনি জানেন যে টাকা তার দলের লোকেরা খায় এবং সেই বিনিময়টার টেন্ডার সেন্ট্রালি করে দেবেন বলছেন। না, আমাকে একটু হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় টেন্ডার লোকালি নয় সেন্ট্রালি করে দেবেন বলছেন, আপনার জন্যই বলছেন। আবার বলছেন যে নিজেরা ট্যাক্স বাড়াতে পারবেন না কোন আইনে। এই কথাগুলো ওনাকে আজকে বলতে হচ্ছে, কারণ তিনি জানেন 26-এ তার ভোট আছে, তার পায়ের তলা থেকে মানুষ দূরে সরে যাচ্ছে তার দুর্নীতির জন্য। কাউন্সিলররা যেভাবে টাকা রোজগার করছে, সেই টাকা রোজগার মানুষ চোখে দেখছে। যদিও গ্রামের দিকে বলেছেন 100 দিনের কাজের বিকল্প 50 দিন, প্রধানমন্ত্রী আবাস যোজনার বদলে ফর্ম ফিল আপ করে বলেছেন আমরা তোমাদের বাড়ি দেবো, এই সবগুলো গ্রামের মানুষ বুঝে। কিন্তু শহরাঞ্চলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভবানীপুরে 5টা ওয়ার্ডে হেরেছেন, তার থেকে তার এই বোধোদয়, তার মতো ম্যাচিওর পলিটিশিয়ান, তিনি বুঝতে পারছেন যে আগামী দিনে কি হতে চলেছে এবং আখেরে মানুষকে পরিষেবা দিতে হবে, সেই বার্তাটা আপনাদের যে টেন্ডার নিয়ে বেলাগাম দুর্নীতি, এবার কেন্দ্রীয়ভাবে টেন্ডারের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। গড়া হচ্ছে কমিটি, খালি জায়গা দেখলেই লোক বসানো হচ্ছে, বাংলার আইডেন্টিটি নষ্ট হচ্ছে। সবচেয়ে খারাপ পুরসভা বিধাননগর, আসানসোল, রায়গঞ্জ এবং কাঁথি। তোপ মুখ্যমন্ত্রী, ভাগাভাগি ছাড়া আর কিছু বোঝে না, লোভটাকে বন্ধ করে দিন। যারা লোভ করবে তাদের মুখে একদম পুরো ললিপপ দিয়ে অথবা লুকোপ্লাস্টার দিয়ে বন্ধ করে দিন। টেন্ডারটা সেন্ট্রালি হবে। আমি লোকাল হাত থেকে টেন্ডার তুলে নিচ্ছি আজ থেকে। এ ব্যাপারে আমি একটা কমিটি করে দিচ্ছি, কোনো কিছু হলে আমি তাদের ধরবো। এরপরে তো স্টেটটার আইডেন্টিটি নষ্ট হয়ে যাবে। বাংলার আইডেন্টিটিটাকে নষ্ট করে দেওয়ার চক্রান্তে যারা লিপ্ত, আমি তাদের সকলকে সাবধান করে দিয়ে বলছি। বিধাননগর এমসি, আসানসোল এমসি, রায়গঞ্জ অ্যান্ড কন্টাই আমি অনেক ভদ্রতা দেখিয়েছি। 2011 সাল থেকে 51,500 কোটি টাকা আরবান ডিপার্টমেন্টকে আমরা দিয়েছি। যা চেয়েছেন সব দেয়া হয়েছে, অথচ দায় হবে সরকারের, মানুষ পরিষেবা পাবে না। এটা আমি মেনে নিতে পারছি না। আগামী দিন অ্যাকশন হবে। জয়ন্তের শাসক মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শাসন করছেন, জনপ্রতিনিধিদের তিনি দোষারোপ করছেন, কিন্তু এখানে যে প্রশ্নটা উঠবে সেটা হচ্ছে সদিচ্ছা কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলে দিচ্ছেন কোথায় কোথায় সরকারি জমি জবরদখল হয়েছে, কোথায় কোথায় তোলাবাজি হচ্ছে, কোন কোন কাউন্সিলর, কোন কোন জনপ্রতিনিধি তারা এর অংশের সঙ্গে যুক্ত, সরকারি অফিসাররা কারা জড়িত রয়েছেন, পুলিশ কাজ করছে না, সবটা তিনি জানেন। শাস্তিমূলক ব্যবস্থা কি হয়েছে এটা বন্ধ করার জন্য ঠিক যতটা সক্রিয়তা, যতটা তৎপরতা প্রয়োজন, সেটা কি দেখা গিয়েছে গত 13 বছরে? 13 বছর দেখা যায় না। আর এইটা ওই একটা মানে ভদ্রমহিলা খুব ভালো অভিনয় করেন সেটা বোঝা গেল। সবগুলোই উনি জানেন এবং আমরা জানি যেটা আরও বেশি করে পশ্চিমবাংলার মানুষ এবং আমরা যারা বিরোধী রাজনীতি করি তারা 3টে ব্যাপার খুব স্পষ্ট। প্রথমটা হচ্ছে যে এই যেগুলো বলছেন সবগুলোর ওপর আশ্রয় করে উনি রাজনীতি করেছেন। তার আগে যা রাজনীতি করেছেন সবটাই ওই নেগেটিভ ক্যাম্পেনের ওপর। উনি একমাত্র রাজনীতিবিদ যিনি পশ্চিমবাংলা বলছেন বিরোধী শূন্য পুরসভার কথা। সেখানে দাঁড়িয়ে এবারে চেক ব্যালেন্স সিস্টেম তো পুরসভার ভেতরে নেই এবং যেখানে যেখানে ওই যে 19-এর পরে 21-এ যে জিতে আসার কথা বলছেন, অনেকগুলো জায়গাতে গাজওয়ারি হয়েছিল। অনেকেই জানেন। শুধু তাই নয়, কাউন্সিলররা থেকে শুরু করে মন্ত্রী, এমএলএ তারা পর্যন্ত
ডেমোক্রেটিক স্পেস রাখেননি। আপনাকে আমি দায়িত্বের সঙ্গে আজকে এই চ্যানেলে বসে বলে যাচ্ছি, যে কোনো সমালোচনা যদি ফেসবুকে করা হয় তার উপর পর্যন্ত কাউন্সিলররা নজর রাখেন এবং তাকে টেলিফোনে ধম শুনতে হয়। এই ধরনের ঘটনাগুলো ঘটেছে। শুধু তাই নয়, টক টু মেয়রে যদি কোনো পুরসভার সমস্যার কথা বলা হয়, সেই টক টু মেয়রে কেন আপনি ফোন করেছেন সেজন্য ধমক খেতে হয়। যেটা স্পষ্ট কথা, যেগুলো বলেছেন সবগুলোই ঠিক কথা। এবং মন্ত্রীদের নামে নামে কথা বলেছেন। দুটো ঘটনা তো এখানেই এসে যায় যে একটা ক্ষেত্রে পুরমন্ত্রীর তো এক্ষুনি পদত্যাগ করা উচিত। 3 নম্বর, হাওড়া পুরসভা নিয়ে এত কথাবার্তা বলছেন। হাওড়া পুরসভা তো ভোটই হয়নি। হাওড়া পুরসভার দায়িত্ব তো যাদের মানে জনপ্রতিনিধিদের তো নেই, কাজেই নেই। এবং শেষ যেটা বলছি সেটা হচ্ছে, আপনারা যেটা বলেননি সেটা হচ্ছে যে পুরো সচিব বদল হয়েছে। বিনোদ কুমার, যিনি কলকাতা কর্পোরেশনের দায়িত্বে ছিলেন, তিনি পুরো সচিব হলেন। বিবেক কুমারকে অন্য পদে আনা হয়েছে। এই জায়গাটা, এর ফলে কিন্তু মাথাটা পাল্টে দিলেই হবে না, খোল নলছে পাল্টাপাল্টিকে সদিচ্ছাই তো ওনার নেই। এই সুজিত বসুকে যারা কারাগার দিলেন, সুজিত বসুকে সরাবার ক্ষমতা কি ওনার আছে নাকি? কেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন জনপ্রতিনিধিরা কাজ যদি না করেন ভবিষ্যতে তাদেরকে টিকিট দেওয়া হবে না। সরাবার ক্ষমতা ওনার নেই, সবটাই জানে। হ্যাঁ, হাওড়ার কথা বলছিলেন। শুধু কলকাতা বা বিধাননগর নয়, হাওড়া থেকে বালি একের পর এক পুরসভার কাজকর্ম নিয়েও গতকাল নিজের অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। শোনাবো। হাওড়া পুরসভার প্রশাসক সব দায়িত্ব নিজের হাতে রেখেছেন। কারোর সাথে আলোচনা করেন না, গায়ের জোরে চলেন। কোনো কাউন্সিলর না থাকায় এমএলএরা অ্যাডভান্টেজ নিচ্ছে। অ্যাডভান্টেজটা কি বুঝতেই পারছো, আমি আর ভেঙে বললাম না। জঞ্জালের ভ্যাট নিয়মিত পরিষ্কার হয় না, রাস্তায় ময়লা চলে আসে ভ্যাট থেকে। শ্রীমতী অমৃতা রায় বর্মন, এসডিও হাওড়া, তিনি কি করছেন? Why she is not taking care? রবীন্দ্রনাথবাবু, মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে পরিষ্কার বলে দিচ্ছেন যে যাদের উপরে তিনি ভরসা করেছেন তারা কিন্তু নিজেদের দায় দায়িত্ব পালন করেননি এবং সেটা কিন্তু তার নজরে রয়েছে, তিনি সবটাই জানেন। কিন্তু কোথাও এখানে অঙ্কটা কি আরেকটু যদি আমরা অন্যভাবে ভাবি, সরকার টাকা দিচ্ছে, পুরসভা কাজ করবে, পুরসভা পরিষেবা দেয়নি, তার ফলাফল ভোট বাক্সে পড়েছে, যার ভোগ এখন ভুগতে হচ্ছে সরকারকে। 2026-এর জন্য নতুন করে এখন মমতা বন্দ্যোপাধ্যায়কেই কাটাছাড়াটা করতে বসতে হচ্ছে। তাহলে কোথাও আখিরে জনসেবার কথা যেটা বলছেন সেটাকে সামনে রেখে পিছনে আসলে ভোট বাক্সের ইঙ্গিতটাই করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আসলে বারবার না, একদমই ঠিক তাই যে 69টা পুরসভাতে তৃণমূল ট্রেল করছে, মানে পিছিয়ে আছে, এবং 45টা কলকাতা পুরসভার যে ওয়ার্ড সেখানেও তারা পিছিয়ে আছে। এবং সেই জায়গা থেকেই এই মূল যে জায়গাটা যেটা মমতা বন্দ্যোপাধ্যায় কালকে বলেছেন সেগুলো এসছে। কিন্তু এইটা আপনাকে স্মরণ করিয়ে দিই যে 2019-এর ইলেকশনের পর 12ই জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় একইভাবে এমএলএদের নিয়ে নবান্নে বসেছিলেন, কাটমানির অভিযোগ করেছিলেন, অথচ তারপরে কিছুই হলো না। আমরা দেখলাম তার সঙ্গে আরেকটা জিনিস যুক্ত হয়ে গেল, যে জবরদখল এবং জমি বিক্রি করে দেওয়া। অর্থাৎ আমি বলবো যে ওনার অভিনয় উনি করছেন না, ওনার সদিচ্ছা নিশ্চয়ই আছে, কিন্তু একটা জিনিস একটা জায়গায় পরিষ্কার যে উনি কিন্তু চোখে ওই গান্ধারী মাতার মতো চোখে ঠুলি বেঁধে আছেন। যে ওনার যারা যারা এটা করছে উনি কি জানেন না? উনি সুজিত বোস যেটা করছেন আজকে বলছেন কিরকম ভাবে মুখ দিয়ে বসে আছে। আপনি দেখুন যে কজনকে নাম করেছেন, 6 জনের নাম করেছেন, প্রত্যেকের মুখগুলো আপনি চেহারা দেখুন ভিডিওতে। তারা নিজেরাও জানে যে তারা এই অন্যায়গুলো করছে এবং মুখ্যমন্ত্রী যেগুলো বলছেন সেগুলো সঠিক, কিন্তু তাদেরকে সরানো এতই অসহায় তিনি জোর চিৎকার করছেন, কিন্তু তাদেরকে সরানো তার পক্ষে সম্ভব নয়। কারণ সরালেই তারা এমনভাবে বিদ্রোহ শুরু করে দেবে যে গোটা তৃণমূল দলটাই, মানে সিন্ডিকেটের যে লোকরা, তারা দখল করে নেবে। সুতরাং প্রত্যেকটা এলাকায় কাউন্সিলর এবং এমএলএ তারা একটা সিন্ডিকেট খুলে বসেছে এবং পশ্চিমবঙ্গে যে সিন্ডিকেট রাজ চলছে সেইটা মুখ্যমন্ত্রী কালকে খুব খুলেআম বলে দিয়েছেন, তিনি অসহায়ের মতো বলেছেন। এখন সেটা কি হয় সেটাই দেখা। আচ্ছা মুখ্যমন্ত্রী, আমি তো বারবার বলছি 19-এ অবস্থা আরো খারাপ ছিল। আমি তো বললাম 19-এ মানে কলকাতা 144-এর মধ্যে 56টা হারিয়েছিল, আর এবারে তো 45টে। তা কিন্তু রিভাইভ করলো 12টা মাত্র। না, তা না, মুখ্যমন্ত্রী অতীতে এই ধরনের করেছে, আবার
তার মানে তা ভোটের বাস্তব, জন্য তার নয়। মানে সেটা এটা বাস্তব। ভোটের জন্য না, নয়। তার মানে সেটা ভোট বাস্তব। পাবে। শুনুন ভোট না, দেবনাথ এটা বাবু, পাবে। শুনুন না। নিশ্চয়ই। অতীতে যখন মুখ্যমন্ত্রী বলেছেন তার মানে সেটাতে সত্যতা ছিল, ভবিষ্যতে এখন বর্তমানে অবশ্যই। যখন তিনি বলছেন সেটাতে সত্যতা না, না, রয়েছে, কিন্তু আমার তাহলে কথা ভবিষ্যতে তোমরা যে অপরাধ বারবার করতে বলছো হবে। ভোটের জন্য। আমি এই একটাকে আগে জনসেবা, অস্বীকার করো। জনসেবার জন্য সরকারি জমি ভোটের এনক্রোচ করা জন্য। হচ্ছিল। আসল জনসেবার জন্য। কাজে কি নিশ্চয়ই। তাহলে তোমরা জনপ্রতিনিধিরা বারবার জড়িয়ে ভাবলাম পড়ছেন, যেখানে কেন? তাদেরকে হাঁটতে সংবাদ মাধ্যমের পছন্দ সামনে করেন না ধমকে মমতা মাথা বন্দ্যোপাধ্যায়, নিচু তার করতে দলের হচ্ছে। লোকেরা। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে ধমক খেলেন নেতারা এবং তোপের মুখে পড়লেন অফিসাররা। মুখ্যমন্ত্রী নিশানায় এসটিও বিএলআরওরা। বেআইনি নির্মাণ পুকুর ভরাট নিয়েও সরব হলেন তিনি। হাওড়াতেও এসডিও আছে, নদিয়াতেও কুপার্স ক্যাম্প এসডিও রানাঘাট আছে, পূর্ব মেদিনীপুর হলদিয়াতেও এসডিও হলদিয়া আছে। তারা দেখে না কেন? কেন দেখে না? তাদের দে হ্যাভ টু টেক দ্য রেসপন্সিবিলিটি। এদের কাছে শোকজ করো, ক্লারিফিকেশন চাও। পার্কিংয়ের নামে অনেক জায়গায় ইল্লিগাল গাড়ি দাঁড় করিয়ে রাখে আর তোলাবাজি করে। গভর্নমেন্ট কেন বদনাম নেবে? গভর্নমেন্ট কি এর থেকে এক পয়সাও পায় না পার্টি পায়? যে ইন্ডিভিজুয়াল পায় তার পকেটে যায়। আমি কোনো ইন্ডিভিজুয়ালকে পোষবার জন্য এখানে আসিনি। কোনো এমএলএ, এমপি, মিনিস্টার থেকে শুরু করে পুলিশ অফিসার, কারো কারো অভ্যাস হয়ে গেছে যতটা পারি ইনকাম করে নি। এগুলো অনেক হয়েছে, আর করবেন না প্লিজ। এবার কিন্তু বড্ড চোখে লাগছে। দেবনাথ বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন এবার বড্ড চোখে লাগছে, মানে একে জনপ্রতিনিধিরা কথা শোনেন না, তার পাশাপাশি সরকারি আধিকারিকরা তারাও একেবারে বেলাগাম, মানে যে ক্ষমতায় বসবে সেই খাবে। না না, খাওয়া মানে থেকে খাওয়ার তো আমি বহু গল্প জানি, রবীন্দ্রনাথের দুর্বুদ্ধি থেকে আরম্ভ করে এখন পর্যন্ত কোন দিকে নেই। এই পুলিশ অফিসার হলে তার পাশাপাশি খাচ্ছে, তখন পুলিশ অফিসার তার থেকে সেই মানে ডাক্তারকে ওখান থেকে বার করে দিয়ে ওখান থেকে পুরো হাজতে পুড়িয়ে দিচ্ছে। এই সবগুলো বহু ইতিহাস অতীত থেকেও আছে। তার মানে পুলিশও করাপ্টেড, আপনিও বলছেন। সবসময় খায়, বেশ, মমতা কোনো বন্দ্যোপাধ্যায় পুলিশ খায় বললেন। না, এবার একটা- কোনো রাজ্যে খায় না এটা না। সুতরাং এটাকে যথাসম্ভব প্রশ্ন হচ্ছে এই খাওয়া ব্যাপারটা খুব মারাত্মক জিনিস। ও আপনি চোখে কাউ লাগার মতো মানে আমি তো বলো ইফ ইউ লুক ফর পারফেকশন উইল নেভার বি কন্টেন্ট। বেশ, কোনদিন করা যাবে না, কোনোদিন পারফেকশন হবে না। যতটুকু পুলিশও করা খাবে, যাবে। সরকারি আধিকারিক তারাও নিয়ন্ত্রণের বাইরে, জনপ্রতিনিধি তাদেরও তো এই অবস্থা। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এখন বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। একটা জিনিস মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বললেন ওর থেকে দুটো তিনটে কথা হলো রানাঘাট, এসপি এবং হলদিয়া, মেদিনীপুর, অর্থাৎ কিনা যেই যেই জায়গাগুলোতে বিজেপি জিতেছে, তৃণমূল হেরেছে, সেখানকার পুলিশ অফিসাররা তার কুনজরে পড়েছে, প্রথম কথা। দ্বিতীয় কথা, টাকা তুলছেন, বিজেপিকে দিচ্ছেন, মমতা হ্যাঁ, বন্দ্যোপাধ্যায় বলছেন। না আমি বলছি দেখুন উনি দেখছেন যে এই জায়গায় ভোটে হেরেছে, এই জায়গায় মানুষ বিপক্ষে গেছে। কেন গেছে? পুলিশের উপরে খাট। পুলিশ আমার কথা শোনেনি, আমার দলদাস হয়ে যেইভাবে বসিরহাট, যেভাবে ডায়মন্ড হারবার, যেভাবে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় মানুষের গণতন্ত্র রোধ করে ভোট না দিতে দিয়ে বাড়ি ছাড়া করে লুটপাট করে সরকার যেভাবে চলছে, সেইটা সেই জায়গাগুলোতে করতে কিন্তু পারেনি কি বলে অদ্ভুত অর্চনা, আমাকে আরেকটা জিনিস বলতে এখানে দিন। মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তব্যের সঙ্গে আপনাদের ডায়মন্ড হারবারের প্রার্থী অভিজিৎ দাস ববির একটা বক্তব্য মিলে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন গরুর টাকা, কয়লার টাকা সব থেকে বেশি খায় বিজেপি। আপনাদের প্রার্থী গত সপ্তাহে একই দাবি করেছিলেন। আপনাদের প্রার্থী, আমি বলছি পুলিশকে মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন এই মাসে তোমাকে 10 কোটি টাকা তুলে দিতে হবে, পুলিশ কোত্থেকে তুলবে? পুলিশকে বাধ্য হয়ে গাড়ি দাঁড় করাতে হয়, হেলমেট ছাড়া কেস দিতে হয়, যেখানে সেখানে যা ইচ্ছা, কোথাও স্পিড কমিয়ে 30 করে দিতে হয়, কোথাও এই টাকা খেতে হয়। এইবার যে পুলিশ তার দলদাস হয়ে সেগুলো করতে পারেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের দুটো রূপ, একটা হলো তিনি মিডিয়ার সামনে বসে জনদরদি, কিন্তু নির্দিষ্ট অথচ করে তো তিনি বলে জানেন দিচ্ছেন এবং তার তারপরে নেতারা কাজও চুরি তো শুরু করছে, হচ্ছে। তার মুখ্য সচিবকে পুলিশ নির্দেশ দলদাস হয়ে দিয়েছেন, চুরি বিভিন্ন করছে। জায়গায় জমি পুনরুদ্ধারের কাজ ইতিমধ্যেই সরকারি আধিকারিকরা শুরু করেছেন।